ট্রেনের মধ্যে আমার পাশের সিটে বসেছিল। তো ওনার সমস্যাটা কি ছিল, ওনার ছিল বেলস পালসি, স্ট্রোক করেছিল কিন্তু ওনার ছিল বেলস পালসি, মানে একটা চোখ সবসময় খোলা থাকে, মানে সেই চোখ বন্ধ হয় না, সে ঘুমালেও সেই চোখ এরকম খোলাই থাকবে, সেই চোখ কখনো বন্ধ হবে না, এবং আরেকটা চোখের সময় দাবানো এবং ফেসটা হচ্ছে বেঁকা, এরকম ফেসিয়াল পালসির মতো বেঁকা। তো উনি যখন নিউরো সায়েন্সে গেলেন, এখন নিউরো সায়েন্সে গিয়ে নিউরো সায়েন্সের ডাক্তাররা, উনি সেকেন্ড টাইম ইয়েতে এসেছিলেন দেখাতে, সেকেন্ড টাইম। তো ডাক্তাররা বলেন যে দেখুন আপনার প্রচুর ব্রেনে নিউরন নষ্ট হয়ে গেছে, আপনার এটা রিকভার হবে না, আপনি অযথা আর এখানে আসার দরকার নেই। ওনার সেটিং, মানে সেকেন্ড সিটিং ছিল আর কি যাওয়ার জন্য, জাস্ট চেক আপের জন্য। তো উনি অনেক আশা নিয়ে বাংলাদেশ থেকে এসেছিলেন। তো উনি এতটাই মর্মাহত ছিলেন, মানে এই ঘটনা শোনার পর ওনার ব্যাগ ভর্তি পুরো রিপোর্ট ছিল। তো ওনার ওই চেহারা দেখে আমি আমি একটু যেচেই পরিচয় করলাম, কোথায় বাড়ি, কি ব্যাপার, কি বৃত্তান্ত, উনি সব বললেন আমার। তখন আমি বললাম যে দেখুন আমি এই কাজগুলো করি, আপনি যদি আমাকে বিশ্বাস করেন আপনি কিন্তু আমার সঙ্গে যেতে পারেন। আমি কিন্তু জানি না তার প্রপার অ্যাড্রেস কি আছে না আছে আমার বাড়িতে, তখন আমার সেন্টার তৈরি হচ্ছে, কমপ্লিট হয়নি, যবে যা শুরু হচ্ছে। ওনাকে আমি বলার পর আমি ওনাকে শুধু এতটুকু বললাম যে আমি এতটুকু বলতে পারে আপনি আমাকে যদি 10 দিন সময় দেন, আমি আপনাকে মানে ডাক্তার বাবুরা যেটা বলেছেন, মডার্ন সায়েন্সে যেটা বলেছে যে আপনার নিউরন গুলো নষ্ট হয়ে গেছে আর এটা হওয়ার সম্ভাবনা নেই, আপনি বাড়ি ফিরে যান। তো আমি কিন্তু কিছু করতে পারবো, আমি এ কথা বলছি না যে আমি সম্পূর্ণ পারবো, তবে এ কথাও আবার বলছি যে আপনি আপনি যদি আমার সঙ্গে যান আপনি বিফল হবেন না, আমি এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ আমি অলরেডি নেপালে প্রচুর কাজ করেছি এরকম। এবং এটা বৃদ্ধকর্মেতে মানে কিছু কিছু ডিজিজ আছে, যেমন কেবলই আপনাকে বললাম যে যে 4টে রোগ পার্টিকুলার, আমি খুব দায়িত্ব নিয়ে বললাম যে 4টি ডিজিজের ক্ষেত্রে 5 মিনিটে হয়তো ঠিক হয়ে যায়, 5 মিনিট একটা সিটিং এ। এবার সেটা হয়তো আকুপাংচার করতে গেলে হয়তো 20টা সিটিং 30টা সিটিং লেগে যেতে পারে, কারণ আমি নিজে যেহেতু আকুপাংচার করি অ্যাডভান্স লেভেলে। আবার দেখা যাচ্ছে যে এইরকম সিস্টেমে যদি আমি অভয়ঙ্গম বা ইয়ে আপনার ওটাকে বলা হয় ওই স্নেহপিণ্ড সেদা, এই সমস্ত দিয়ে যদি করতে যাই সেক্ষেত্রে অনেকটা সময় লাগে, কারোর 15 দিন 10 দিন এরকম সিটিংও লেগে যায়, এটা দেখেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে ক্যাম্পে ওই করতে হয় কি খুব তাড়াহুড়ো, মানে এক সিটিং এ এক চান্সে ঠিক করে দিতে হবে, এরকম একটা প্রেশার থাকে ক্যাম্পের মধ্যে, 250 300 400 পেশেন্ট। তো সেই কারণে আমাকে শর্টকাট ওয়েতে কাজ করতে হয়। এবার এরকম করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো আমি দেখেছি যে বেলস পালসি, ফেসিয়াল পালসিতে বৃদ্ধকর্মার একটা বিরাট বড় ভূমিকা আছে। তো ওনাকে যাই হোক আমি অনেক কনভিন্স করে আনলাম। তা আমি কিন্তু ওনার কাছে কোনো আশাও করিনি যে আমি ওনার থেকে পয়সা নেবো, এই আশা আমার ছিল না। ওনাকে ঠিক করবো এটাই আমার আশা ছিল। ওনাকে আমি আমার কথায় যাই হোক উনি বিশ্বাস করে উনি ওনার উপরে সিনিয়র যে কলকাতা মেন ব্রাঞ্চ, সেখান থেকে পারমিশন নিলেন, নেওয়ার পরে উনি সন্ন্যাসী মানুষ আমার সঙ্গে গেলেন। সন্ন্যাসীরা সাধারণত গৃহস্থর বাড়িতে থাকে না। তো আমি বললাম যে আমার বাড়ি থেকে আমার ট্রিটমেন্ট সেন্টার একটু ডিফারেন্স, একসঙ্গে নয়, একটু আলাদা, সুতরাং আপনি সেখানে থাকতে পারেন। তো যাক ওনাকে নিয়ে এসে রাখলাম, উনিও থাকলেন, ওনাকে ট্রিটমেন্ট শুরু করলাম। 7 দিন সময় পেয়েছিলাম ট্রিটমেন্ট করা। ওনার একটা ভিসার ব্যাপার ছিল যে 7 দিন বাদে ওনার ভিসা, আমি ওনাকে 10 দিন বলেছিলাম। তো উনি 7 দিনের বেশি টাইম দিতে পারলেন না। আর উনি সন্ন্যাসী মানুষ, একদম ওই টোলা লোটা কম্বল টম্বল এসব ছিল ওনার কাছে, শীতকাল তখন। তো ওনাকে যাই হোক নিয়ে আসলাম, নিয়ে এসে বাড়িতে রাখলাম, সব ব্যবস্থা করলাম, ওনাকে শুতে দিলাম বা থাকার ব্যবস্থা করলাম আমার যেখানে বিল্ডিং তৈরি হচ্ছিল সেখানে। ওনাকে আমি 7 দিন ট্রিটমেন্ট করেছি। 7 দিনে কি বলবো আপনাকে, যেখানে ডাক্তাররা বলেছিল যে হবেই না, সম্ভবই না আর কিছু করা, 90% আমি ঠিক করে দিলাম 7 দিনে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে 10 দিন সময় দিলে ভালো হয়। আমি আমি আশা করেছিলাম ব্যক্তিগতভাবে 10 দিনে 60% হবে। আমি আশা করেছিলাম 10 দিনে 60% হবে। কেসটা ছিল একটু পুরনো, প্রায় 3 বছরের পুরনো। যদি ওটা একদম অ্যাকুইট কেস হতো, ক্রনিক না হয়ে, তাহলে হয়তো একদম কমপ্লিট হয়ে যেত। কিন্তু 7 দিনের মধ্যে প্রায় 7 দিনে 80% ঠিক হয়ে গেলেন উনি। এবং ঠিক হওয়াতে উনি এতটাই খুশি হলেন, ওনার মুখ সম্পূর্ণভাবে ঠিক হয়ে আসলো, যে চোখ বন্ধ হচ্ছিল না সেই চোখ বন্ধ হলো, চোখে প্রচন্ড জ্বালা ছিল, মানে চোখ জ্বলতো খুব ইনফেকশনের কারণে, সেটা কমে গেল। চোখ ছিল প্রচন্ড রেড, সবসময় মানে রক্ত জমে আছে চোখের মধ্যে, এরকম একটা ব্যাপার, একদম টকটকে লাল রক্তের মতো।
চোখের সম্পূর্ণ চোখ নয়, চোখের একটা পার্টে সেই রেডনেসটা সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেল। চোখের পাতা বন্ধ হতে শুরু করলো, রাত্রেবেলা যখন ঘুমাচ্ছে তখন দেখছি পাতা বন্ধ, মুভমেন্ট করতে শুরু করলো। মানে 80 থেকে 90% রিকভার হয়ে গেল। আমি কিন্তু শুধু ওনাকে করেছিলাম কি, ওই কার্পাস সার দিয়ে যে তেলটার কথা বললাম আপনাকে আমি, ওই কার্পাস সার দিয়ে তেল দিয়ে অভয়ঙ্গম করতাম আর বিদ্যাকর্মা করতাম, বাস এই দুটো, স্রেফ এই দুটো করাতে দেখলাম যে ওনার ঠিক হয়ে গেল। তো এটা আমি যেহেতু নেপালি এর আগে বিদ্যাকর্মা করে করে দেখেছি, হ্যাঁ ফেসিয়াল পালসিতে, বেলস পালসিতে বেশ ভালো রেসপন্স করে। তো আমি আমার খুব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি কথাটা বললাম, আজকে মনে পড়ে গেল এই কথা বলতে বলতে। তো যাই হোক, তো আমি সেই কারণে ওই 4টে রোগের ক্ষেত্রে আমি বললাম যে এটা কিন্তু সব থেকে ভালো, আমার অভিজ্ঞতায় দেখেছি যে সব থেকে অগ্নিকর্মা এই ক্ষেত্রে। কিছু আছে বিদ্যাকর্মায় ভালো কাজ করে, কিছু আছে মার্মা ভালো কাজ করে, কিছু আছে আকুপাংচার। যেমন একটা রোগের নাম বলছি এখানে, রোগের নামটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ঠিক আছে? এবং তার সঙ্গে এই ট্রাইজেমিনাল নিউরালজিয়া বলে যে প্রবলেমটা হয়, এটাতে এই আসন বিলবাদি তেল বলে একটা তেল হয়, আসন বিলবাদি, তেলটার নাম হচ্ছে আসন বিলবাদি। আসন মানে হচ্ছে আপনার বিলবাদি মানে হচ্ছে বেল, আর আসন মানে হচ্ছে আপনার ইয়ে, ওটাকে বলা হয় খয়ের, খয়ের, বুঝতে পেরেছেন, খয়ের গাছ। তো যাই হোক, এই আসন্ন বিলবাদি এর যে তেলটা হয়, এটা সবাই ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইউজ করে, আমি বহু করেছি, একটা পেশেন্টের ছিল। তো আমি কিন্তু কোনো রেসপন্স পাইনি, কিচ্ছু পাইনি, একদম কিচ্ছু না, নাথিং, 1%ও পাইনি। এই আসন বিলবাদি তেল ইউজ করে প্রচুর চেষ্টা করেছি, হয়নি। এটা কমপ্লিটলি ঠিক হলো শুধুমাত্র কিন্তু আকুপাংচারে। এটা কিন্তু অগ্নিকর্মাও কাজ করেনি এটাতে, বিদ্যাকর্মাও কিন্তু কাজ করেনি এটাতে, কারণ আমি সব রকম ভাবে ট্রাই করেছিলাম। লাস্ট যেটা ঠিক হলো একদম ফার্স্ট সিটিং থেকেই, সেটা কিন্তু আকুপাংচার। তো যেটা যে পদ্ধতিতে যেটা খুব বেশি কার্যকারী সেটা আমাকে বলতেই হবে, সেটা না বললে মনে হবে যেন ঠিক হচ্ছে না আর কি। তো এটা আমি করে দেখেছি। সবকিছু যে একদম পাঠ্য বই অনুযায়ী যে হবে এরকমটা না, আপনাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করতে হবে। এটা হচ্ছে আমার অভ্যাস, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই করি। যখন এটা তো হচ্ছে না তখন এইভাবে করছি, এটা তো হচ্ছে না তো এইভাবে করছি। হ্যাঁ, পাঠ্য বইতে আমাকে ধারণা দিয়েছে ঠিক আছে, কিন্তু সবসময় যে সেই ধারণা ম্যাচ করবে এমনটা কিন্তু নয়। এর জন্য কখনো কখনো ম্যান টু ম্যান ভ্যারি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। হ্যাঁ, তো আবার কিছু টেকনিকের ভ্যারিয়েশন থাকে, অনেক রকম ব্যাপার ট্যাপার থাকে আর কি। যাই হোক, আমি আমার প্র্যাকটিক্যালটাই আমি আপনাকে বললাম। এরপরে আমরা চলে আছি আপনার এই যে প্ল্যান্টার ফ্যাসাইটিস আর ক্যালকেনিয়াল স্পাউট, এটা আপনার অগ্নিকর্মা ছাড়া এটা ঠিকই হবে না, এটা ঠিকই হবে না। আকুপাংচারে ব্যথা কমে যাবে, আকুপাংচারের কিছু পয়েন্ট আছে সেখানে আপনি দেওয়ার সাথে সাথে ব্যথা পড়ে যাবে, কিন্তু যে হাড় বৃদ্ধিটা ঘটছে কাঁটার মতো যে যতটা বেড়ে গেছে, এটাকে যদি আপনাকে পুনরায় আবার যদি আগের জায়গায় ফিরিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আপনাকে অগ্নিকর্মা লাগবে। তবে এই ক্ষেত্রে অগ্নিকর্মার উপাদান কিন্তু আলাদা, এই ক্ষেত্রে অগ্নিকর্মার উপাদান কিন্তু মাটি, মাথায় রাখবেন। এই ফ্রোজেন শোল্ডার করবেন, ফ্রোজেন শোল্ডারের যে অগ্নিকর্মা করবেন কি দিয়ে করবেন? শলাকা দিয়ে করবেন। শলাকাতে অত ভালো রেজাল্ট আসবে না। সে আপনি স্বর্ণ শলাকা ব্যবহার করুন, লৌহ শলাকা ব্যবহার করুন, তাম্র করুন বা পঞ্চধাতু শলাকা, অত ভালো রেজাল্ট আসবে না। শুধুমাত্র গুড়, যে গুড় আমরা খাই, ওই গুড়ের অগ্নিকর্মা করে দেখবেন, তৎক্ষণাৎ রেজাল্ট। আমার পানি দিছিলে ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন তো? ম্যাডাম আছেন তো আজকে? পানি পানি ম্যাডামের তো কোনো আওয়াজ পাচ্ছি না। কই দেওদার জলিল বাবু আছেন? স্যার গুড়ের কি শলাকা হয় আলাদা? আমি শুনতে পাচ্ছি না, এটা আমি স্পেশালি আমি আপনাকে বলছি এটা, কারণ এর আগের দিন আপনি জানতে চেয়েছিলেন আপনি ফ্রোজেন শোল্ডারের ব্যাপারে, তো পানি তো গুড়টা তো আমরা আখের গুড় ইউজ করবো, তাই না? হ্যাঁ, ফ্রোজেন শোল্ডারের অগ্নিকর্মার ক্ষেত্রে তো আমরা আখের গুড় ব্যবহার করবো। হ্যাঁ হ্যাঁ, আখের গুড়,
ওটা অন্য গুড়ে হবে না, খেজুরের গুড় হোক, তালের গুড় হোক, পাটালি সাটালি সমস্ত তো হবে না। এটা কিন্তু আপনাকে আখের গুড়ের করতে হবে। আখের গুড়ের যদি আপনি অগ্নিকর্মা দিতে পারেন, দেখবেন দারুণ রেজাল্ট। আর এই প্ল্যান্টার ফ্যাসাইটিস বা আপনার কার্পল টানেল প্ল্যান্টার ফ্যাসাইটিস অথবা আপনার ক্যালকেনিয়াল স্পাউট, এটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে মৃত্তিকা শলাকা, অথবা আপনি এরকম ভাবে করুন, মৃত্তিকা শলাকা দিয়ে আপনি প্ল্যান্টার ফ্যাসাইটিসে দিন, আর ক্যালকেনিয়াল স্পাউট দিন হচ্ছে ইট, ঘর বানায় যে ইট, লাল রঙের যে ইট হয়, ইটের উপরে আসলে আমি তেমন একটা রেজাল্ট পাইনি। আমার একটা পেশেন্ট আছে ক্যালকুলাস পাউটের, হাতটা বিক্রি হয়ে গেছে, কিন্তু ইট দিয়ে ভাতের মার দিয়ে করা হয়েছে। উনি বলে যে না, তেমন একটা রেজাল্ট উনি পান নাই। উনি কতদিন দিয়েছিল আমি বলে দিচ্ছি পদ্ধতি, বলেন কদিন দিয়েছিল? আমি ওনাকে 1 মাস দিতে বলছিলাম, উনি 1 মাস সম্ভবত দেন নাই, 20-25 দিন মতো দিয়েছে। 20 দিন মতো দিয়েছে। আচ্ছা, তাতে করে ওনার হয়নি, লাভ হয়নি উনি তাই বলেন? না, তাহলে আপনি ওনার ভাষ্য মতে লাভ হয় নাই। তাহলে পরে ব্যাপারটা আপনি এটা খেয়াল করবেন, আমি আপনাকে বলছি কেন লাভ হয় নাই। অগ্নিকর্মা হচ্ছে এমনই কর্মা যেখানে আপনার সেল বা টিস্যু গুলো পুড়ে যায়, বার্ন হয়, এই লেভেলে টেম্পারেচার লাগে। এইবার যিনি আপনার কথা শুনে উনি করেছেন, উনি হয়তো সামান্য তাপ ওই ফ্যানের মার লাগিয়ে সামান্য তাপ নিয়েছে, সামান্য ওনার ক্ষেত্রে সেটা বিরাট, অথচ এটা রেজাল্ট আসার ক্ষেত্রে যে পরিমাণ টেম্পারেচার দরকার সেটা উনি নেননি। তা না হলে যে 20 দিন নেবে তার ওটা থাকবেই না। 1 মাস তো অনেক দূরে থাকুক, যে পরিমাণ, কারণ আমি নিজে আমার চামড়াটা বার্ন হবে, কি বলি চামড়াটা বার্ন হবে। আমি বলি, যদি দেখেন যে এরকম ভাবে কারো রেজাল্ট আসছে না পিঠে, আপনি প্লেন একটা লৌহ শলাকা নিন, লৌহ শলাকা নিয়ে প্ল্যান্টার ফ্যাসাইটিস এর মুখটা যে সোজা ঠিক নেমেছে পজিশন, আপনি বুঝতেই পারবেন, ওই পজিশনে একদম উত্তপ্ত করে ওখানে ঠেকা দেবেন, যেখানে পুড়ে যাবে, বার্ন হয়ে যাবে গোল মতো, ঠিক আছে? ওটা আপনি একটা দুটো সিটিং না দেখেন কমে গেছে। কারণ তার ওখানে ওনার স্টেজ হচ্ছে একদম 4 স্টেজে, ওনার টেম্পারেচার লাগবে অনেক হাই। ওনার ফার্স্ট স্টেজ যদি হয় তাহলে ইটে ঠিক হয়ে যাবে, ওটা যদি না হয় তাহলে ওনাকে বার্ন করে দিতে হবে। বুঝতে পেরেছেন? এটা করে দেখুন, দেখেন হয়ে গেছে। কারণ এটা আমি স্টেজের ব্যাপারটা আমি দেখেছি, যাদের মৃত্তিকা শলাকাতে হয়নি বা ইটে হয়নি, তাদের কিন্তু ওই জায়গাটাতে পুড়িয়ে দিতে হবে, পুড়িয়ে দিলে হয়ে যাবে। এবং শুধু তাই নয়, দিন যত যাবে, আজকে ধরুন আপনি পড়ালেন 20 দিন 30 দিন পর্যন্ত, তার কিন্তু রিজেনারেশন হতে থাকবে, ক্ষয় প্রাপ্তি হতে থাকবে। হাড়টা ধীরে 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 ভেতর দিকে ঢুকতে থাকবে, একটু 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 করে। ওর অ্যাকশন 20 দিন পর্যন্ত থাকবে। আজকে করে দেবেন, 20 দিন পর্যন্ত ওর অ্যাকশন থাকবে। এটা লৌহ শলাকা দিয়ে কি একদিনই পুড়িয়ে দিব, আর দ্বিতীয় দিন করা লাগবে না? না না না, দ্বিতীয় দিন কেন করবেন? আজকে দেবেন, আবার মিনিমাম অগ্নিকর্মার নিয়ম হচ্ছে, একদম প্রপার নিয়ম হচ্ছে মিনিমাম 10-12 দিন পরে আরেকটা সেকেন্ড সেটিং। এটা জানার জন্য আমি আসলে জিজ্ঞেস করি যে নেক্সট সেটিংটা কতদিন, মিনিমাম কতদিন পরে দেওয়া, কারণ ওখানে তো বার্ন হবে। এখানে যদি দ্বিতীয়বার আবার দেওয়া হয় তাহলে তো বার্নের পরিমাণটা আরো বেড়ে যাবে। হ্যাঁ, তখন সেটা করা যাবে না, তাহলে ইন্টারনাল অন্যান্য সমস্যা দেখা দেবে। বুঝতে পেরেছেন? সেটা করা যাবে না। ওটা মিনিমাম হচ্ছে 11 থেকে 12 দিনের একটা গ্যাপ দিতে হয়, এবং সেটা দিলে পরে খুব ভালো হয়। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, জলিল বাবু যেন কি একটা জিজ্ঞেস করলেন, উত্তর দিতে পারিনি আমি, আরেকবার একটুখানি জিজ্ঞেস করুন আমাকে। আচ্ছা, ওই যে আখের গুড়ের যে এটা কিভাবে দিবে? এটা আখের গুড়, আখের গুড়ের যে
উনি আসলে বলতে যাচ্ছেন আখের গুড়ে আগুনটা কিভাবে লাগাবেন। ব্যাপারটা হচ্ছে লাগাবেন কি করে, ব্যাপারটা হচ্ছে আখের গুড়কে যখনই গরম করবেন তখন ওটা যাবে গলে, ঠিক আছে না? যেমন ধরুন মোমবাতির ছ্যাঁকা দেয় দেখেছেন, মোমবাতির অগ্নিকর্মা করে যেরকম, মানে ওই গুড় গলে গিয়ে এই জায়গাটা লাগবে, বা গলে একদম উত্তপ্ত হয়ে গেছে একটা চামচ করে তুলে এখানে টাচ করে লাগিয়ে দেন পেস্টের মতো করে, এইরকম, বুঝতে পেরেছেন? জি জি আমার কাছে একটা পেশেন্ট এসেছিল গোপালগঞ্জ থেকে, এক মহিলা, বাংলাদেশের গোপালগঞ্জ, হ্যাঁ, ওখান থেকে একজন মহিলা এসেছিলেন, তার ফ্রোজেন শোল্ডার দীর্ঘদিনের কোনো, আমি এই কথাটা উল্লেখ করছি এই কারণে, কারণ আমার জীবনে প্রথম যে একটা ফ্রোজেন শোল্ডার ঠিক করতে 15 দিন লেগেছে। আমার একটা দুটো শুটিং এ ফ্রোজেন শোল্ডার ঠিক হয়, এত টাইম কারো লাগে না, হ্যাঁ। তো কিন্তু সেই মহিলার ডায়াবেটিস ছিল না, সব থেকে কঠিন হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্টদেরই ফ্রোজেন শোল্ডার বেশি হয়। ডায়াবেটিস পেশেন্টদের অগ্নিকর্মা করা খুব রিস্কি, খুব রিস্কি। তো একটা পেশেন্ট এসেছিল, তার ডায়াবেটিস নেই, কিচ্ছু নেই, গোপালগঞ্জে বাড়ি মহিলাটার, উইডো, বিধবা ছিলেন। তো উনি ইন্ডিয়া এসেছিলেন ওনার জামাইয়ের বাড়িতে, এখানকার পাশেই ভাইনা বলে একটা জায়গাতে, ওখান থেকে আমার কাছে এসেছিলেন। তো ওনার ওই ফ্রোজেন শোল্ডার আমার ঠিক করতে টাইম লেগে গেছিল 15 দিন, কেন প্রথম 10 দিন আমি বিভিন্ন রকম এক্সারসাইজ, অয়েল অ্যাপ্লিকেশন এবং এখানে যা যা উল্লেখ আছে সব অয়েল প্রপারলি তাকে সেদন দেওয়া, পত্রপিণ্ড সেদন দেওয়া, সব রকম প্রপারলি মেনটেন করার পরেও দেখছি যে না সেভাবে রেজাল্ট আসছে না, কোনো রকম ভাবে হচ্ছে না, এবং ফিক্সড মানে একদম মানে ঢালাইয়ের মতো করে শক্ত হয়ে গেছে ওনার একটা সাইড। তো লাস্টে সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হলো, আপনি কি বলবো, মানে এমন কঠিন ভাবে অগ্নিকর্মা করতে হয়েছে তাকে, এবং সেই পোড়ার দাগ আমার মনে হয় সারা জীবন ওনার থাকবে। এবং ওনার ক্ষেত্রে আমি বললাম দেখুন কেমন এক্সেপশনাল কেস, আমি তো বললাম যে এক্সেপশনাল ব্যাপার থাকবেই, এতদিন ধরে কাজ করছি, কারোর ক্ষেত্রে আমার লৌহ শলাকা প্রয়োজন পড়লো না, ওনার ক্ষেত্রে দেখলাম যে অন্য কোনো অগ্নিকর্মাতে কাজ হচ্ছে না, লাস্টে পঞ্চধাতু শলাকা, মানে আমি ওনাকে করলাম মানে কি এত ডিপলি করতে হলো আমাকে, তারপরে কি সে পেশেন্ট সম্পূর্ণ হাত ঠিক হয় এবং হাত সম্পূর্ণ ওঠে এবং সে কাজ সম্পূর্ণ করতে পারে। এবং তাকে কি বলবো আপনাকে, 15 দিন সময় লেগে গেল, 15 দিনে আমি, উপায় ছিল না, ওনার 15 দিনে, কেন ওনার ক্ষেত্রে এই ধরনের অল্প তাপমাত্রা ওনার ক্ষেত্রে কার্যকারী ছিল না, কেন ওনাকে আমি গুড় দিয়ে, চকলেট দিয়ে, মোমবাতি দিয়ে, পিনিং অগ্নিকর্মা, পিন ঢুকিয়ে পয়েন্টে তার পেছনে আগুন লাগিয়ে উত্তপ্ত লাল করে একদম ভেতর পর্যন্ত অগ্নিকর্মা করেছে, খুব ডিপ, মানে প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ভেতরে ঢুকিয়েছি আমি। নিডিল বলতে মানে যেগুলো আপনার ইঞ্জেকশনের যে সিরিঞ্জ গুলো হয়, ওই ধরনের সিরিঞ্জ পুরো ঢুকিয়ে দিয়ে তার পেছনে আমি অগ্নিকর্মা করে হিট একদম জেনারেট করেছি ভেতরে, তারপরেও হয়নি। লাস্টে ওনাকে অনেক রকম অগ্নিকর্মা করতে হলো, যদিও আমি মোমবাতি অগ্নিকর্মা করি, গুড়ের করি বা পিনিং করি, যাই করি না কেন এইগুলো 1-2 দিন বাদে বাদে করা যায়, কিন্তু যখনই আপনি করবেন না, মানে যেখানে আপনার কি বলবো পঞ্চধাতু শলাকা দিয়ে যখন আপনি বার্ন করবেন, উপরে যখন পুড়ে যাবে, সেটা কিন্তু আপনাকে ঘন ঘন আপনি করতে পারবেন। আপনি পিনিং অগ্নিকর্মা ডেলি করতে পারবেন, মোমবাতি অগ্নিকর্মা ডেলি করতে পারবেন, কিন্তু এই ধরনের যখন বাইরে পোড়ানো হয়, বার্ন করে একদম মাংসে পোড়া গন্ধ বেরিয়ে যায়, এই বার্নটা কিন্তু আপনি সহসা করতে পারবেন না, ওটা আপনাকে কিন্তু 10 দিন গ্যাপ দিয়ে করতে হবে, তাহলে পেশেন্ট ঠিক থাকবে, নাহলে কিন্তু কোনো ইন্টারনাল অনেক রকম প্রবলেম তার দেখা দেবে। তো যাই হোক, সেই পেশেন্টের কথা আমার এই যে কথা বলতে বলতে মনে পড়ে, একটা কেস আমি পেয়েছিলাম এত জটিল, যে যার ডায়াবেটিস নেই অথচ এমন ভাবে ঢালাই হয়ে গেছিল হাতটা, বিশেষ করে এই জায়গাটা, তো তাকে কিন্তু আমাকে বহু রকম অগ্নিকর্মা করে তারপর সেই পেশেন্ট আমি ঠিক করলাম, তা না হলে পেশেন্ট ঠিকই হচ্ছিল না। যত রকম এক্সারসাইজ আছে, যত রকমের হয় সব ট্রাই করেছিলাম, এবং 2 ঘন্টা করে সময় দিতাম তাকে আমি ঠিক করার জন্য। তো যাই হোক, এখনো মাঝে মধ্যে ফোন করে পেশেন্ট, এখনো ঠিক আছে এবং ভালো আছে, খুব খুশি। তো পেশেন্টটা আপনাদের ওই বাংলাদেশের গোপালগঞ্জে বাড়ি, সেই মহিলা। যাই হোক, এরপরে আমরা চলে আসছি মাসকুলার স্ক্র্যাম্পে, ঠিক আছে না? বিশেষ করে মাসকুলার স্ক্র্যাম্পটা খুব বেশি দেখা যায় হচ্ছে কাপ মাসল এরিয়াতে বেশি। এই মাসকুলার স্ক্র্যাম্পে সব থেকে ভালো কাজ করে হচ্ছে
কর্পূরাদি তেল এবং মহানারায়ণ তেলকে যদি এবং তার সঙ্গে কিছুটা আপনার ওই সপ্তপ্রস্থ মহামাস, এই তিনটেকে যদি মিক্সড করে আপনি দেন, সপ্তপ্রস্থ মহামাস, মহানারায়ণ এবং কর্পূরাদি তেল, কর্পূর থেকে তৈরি হয় যে তেলটা, তো এটাকে যদি মিক্সড করে আপনি যদি দেন, একটু মালিশ করেন, তাহলে কিন্তু মাসকুলার স্ক্র্যাম্পে খুব ভালো কাজ করে, যাতে বিশেষ করে রাতের দিকে স্ক্র্যাম্পটা বেশি হয়। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি যদি রাতের দিকে যাদের বেশি হয় একটুখানি তেলটাকে উষ্ণ করে নিয়ে যদি আপনি অভ্যঙ্গম করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়, ভালো রেসপন্স আসে এটাতে, ঠিকঠাক একদম। তারপরে আমরা আসছি রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। একটা কর্পূরাদি আর একটা সপ্তপ্রস্থ আর একটা কি বললেন? মহানারায়ণা। মহানারায়ণ। আচ্ছা আচ্ছা আমি একটুখানি মানে ইয়ের বাইরে যাচ্ছি, হ্যাঁ, একটু ক্যামেরা থেকে একটুখানি বেরোলাম। আপনাদের কোনো অসুবিধা নেই তো? না 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 হ্যালো? না, শুনতে পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা আছে, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে মূলত 4 রকম তেল আমি ব্যবহার করি। বইতে লেখা আছে 2 রকম, কিন্তু আমি ব্যবহার করি 4 রকম তেল। তো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আপনার এক্সটার্নাল যে অভয়ঙ্গম বা ম্যাসেজ যেটা হয়, তো সেটার ক্ষেত্রে ভালো কাজ করে হচ্ছে গুরুচাঁদনি তেল অথবা অমৃতাদি। অমৃতাদি আর গুরুচাঁদনি কিন্তু একই জিনিস। হ্যাঁ, গুরুচাঁদনি তেল, অমৃতাদি তেল এক। অমৃতা গিলইকে বলা হয় অমৃতা। বুঝতে পেরেছেন? মানে আপনি যদি গুরুচাঁদনি তেল পান তাতেই হবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে অমৃতা তেলটাও কিন্তু সে গুরুচাঁদনি তেল, তো এই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন। আর তার সঙ্গে যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়, এদের না মানে প্রথম ছোট ছোট যে সমস্ত জয়েন্ট গুলো, ফার্স্ট মেটাকার্পেল বোন, সেকেন্ড মেটাকার্পেল বোন, থার্ড মেটাকার্পেল বোন, এই ধরনের যে ছোট ছোট জয়েন্ট, প্রথম কিন্তু শুরু হয় এই জয়েন্ট হাতের আঙুলের জয়েন্ট গুলো দিয়ে, পায়ের বুড়ো আঙুল, বড় জয়েন্টে কিন্তু অনেক পরে আসে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রসারণী তেল কিন্তু ভালো কাজ করে এবং 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 খুব এটা ঠিকঠাক, মানে আমি দেখেছি। কারণ এদের ক্ষেত্রে কি হয়, আঙুলগুলো কি হয় ফিক্সড হয়ে যায় এবং ডিফর্মিটিস চলে আসে। এবং ডিফর্মিটিস কেন আসে জানেন? প্রথমে আক্রমণ করে এদের টেন্ডনকে করে ফেলে শক্ত, এবং টেন্ডন এবং লিগামেন্ট এদের যখনই শক্ত হয়ে যায় না, তখন প্রপার নিউট্রিশন এই সমস্ত জায়গায় গিয়ে পৌঁছায় না, যার ফলে এই সমস্ত জয়েন্টে কি হয়, বিক্রি হয়, এখানকার ফ্লুইডগুলোকে নষ্ট করে দেয়। করে দেওয়ার পরে এখান থেকে ডিফর্মিটিস শুরু হয়, ডিজেনারেশন শুরু হয়। হ্যাঁ, তো এই ধরনের যে সমস্যাগুলো হয়, এই ক্ষেত্রে কিন্তু এটা একদম সঠিক, আমি প্র্যাকটিক্যালি আমি করে বলছি যে প্রসারণের তেল কিন্তু ভালো কাজ করে। এবং এটা যদি প্রথম দিকের হয়, ফার্স্ট স্টেজের দিকে হয়, তাহলে সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যদি অনেক বেশি মাত্রায় ডিফর্মিটিস থাকে সেগুলো আর ঠিক হয় না, অনেক বেশি মাত্রায় ডিফর্মিটিস থাকলে সেগুলো ঠিক হয় না। আপনারা নামগুলো লিখেছেন তো? দুটো নাম বললাম, দুটো নাম লিখেছেন? হ্যাঁ, 3টা বলেছেন, 3টা। গুরুচাঁদনি তৈল, অমৃতাদি তৈল অথবা গুরুচাঁদনি তৈল, আর হচ্ছে প্রসারণী তৈল। না না, আমি বললাম অমৃতাদি তেলও যা, গুরুচাঁদনি তেলও তাই। হ্যাঁ জি, যেমন ধরুন হিন্দিতে বলছে আমলা, আর আমরা বাঙালিরা বলে আমলকি।
জি। এই যেমন মানে একই জিনিস নাম আলাদা, যেমন যে হরিদ্রা বলছি আর আমরা বলছি হলুদ, সংস্কৃত বলছে হরিদ্রা, বুঝতে পেরেছেন? তো জি, জি। অমৃতা হচ্ছে সংস্কৃত শব্দ, আর গুরুচি, গিলই, গুলঞ্চ এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক বাংলা ভাষায় বলা। হ্যাঁ, কিন্তু জিনিসটা বা উপাদানটা এক, হয় সাথে ওটা হচ্ছে অথবা প্রসারণী। হ্যাঁ প্রসারণে। হ্যাঁ, এইবার আমি ব্যক্তিগতভাবে দুটো তেল খুব ভালো ইউজ করি, সেটা হচ্ছে আপনার ছন্দবাদী তেল, যেটা মানে ইয়ের ক্ষেত্রে রিমোটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে মাত্রা বস্তি দেওয়া হয় না, মাত্রা বস্তি, তো এই মাত্রা বস্তির ক্ষেত্রে কিন্তু একটা তেলই লাগবে, সেটা হচ্ছে কিন্তু ছন্দবাদী তেল। আর যদি হিপ জয়েন্ট এবং কোমর ব্যাকে L4 L5 S1 এইসব জায়গায় যদি খুব বেশি স্টিফ হয়ে যায় তখন কিন্তু ছন্দবাদী তেলটা ওখানে দিতে হবে। বা আপনি যদি তার কোটি বস্তি দেন তাহলে আপনি ছন্দবাদী তেল দিয়ে দেন, দারুণ ভালো রেজাল্ট আসবে। আর যদি আঙুলগুলো ডিফর্মিটিস থাকে, ব্যথা থাকে, প্রসারণী দিন। আর ফুল বডির জন্য অমৃতাদি দিন, ফুল বডি অভঙ্গমের জন্য। আমি কি বোঝাতে পারলাম? জি দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এর পরের লাইনটাতে যাচ্ছি। আমি আর খুব বেশি, মানে 10টা বেজে গেছে, খুব গানের পরে আমাকে একটা অনলাইনে আরেকটা জায়গায় আমাকে একটু জয়েন করতে হবে, সেখান থেকে ফোন আসছে। তো তারপরে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আমি নেক্সট আপনাকে আগামীকালকে ডেট জানিয়ে দিচ্ছি। এরপরে অনেক বড় চ্যাপ্টার, বুঝতে পেরেছেন? চ্যাপ্টারটা অনেক বড়, 2-3 দিন লেগে যাবে এটাতেই, মানে চ্যাপ্টার অনেক বড়। দাদা আমি আমি একটা আরেকটা জিনিস বলতে চাইতাম দাদা, এই যে আপনার যে ডকুমেন্টগুলো বললেন এটার কি কোনো হার্ড কপি বা পিডিএফ আপনি কি ছবি দিতে পারবেন? তাহলে আমাদের যারা আছে তাদের একটু নোট করতে আরও সুবিধা হতো। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি রেজাল বাবু, আপনি যে প্রস্তাব রাখলেন আমি দেখছি। ঠিক আছে, দেখে আমি আপনাদেরকে ঠিক আছে। সপ্তাহে 2 দিন করা যায় আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি চেষ্টা করছি। আমি এই সপ্তাহটায় প্রচন্ড চাপে ছিলাম, বিভিন্ন রকম প্রেশারে ছিলাম, তো যার জন্য। আর তারপরে আরেকটা আমি 2 দিন অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু ওয়েদারের কারণে নেটওয়ার্ক পাচ্ছিলাম না একদমই। আমি অন্যান্য জায়গায় কথা বলছিলাম, অন্যান্য দেশে, তো দেখছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কারো কথা শুনতেও পাচ্ছে না, বলতেও পাচ্ছে না। সেই জন্য আমি 2 দিন ডেট দিও। আমি আজকে ওয়েদার ভালো ছিল, খুব সুন্দর ওয়েদার, দেখলাম নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব হবে না। এখানে বৃষ্টি হলে নেটওয়ার্কে আর কোনো শব্দ শোনা যায় না, মানে ভালো কথা বলা যায় না আর কি, বারবার কেটে যাবে, হ্যাঁ হু করতে হবে, এরকম ভাবে ক্লাস হয় না। তো ওর জন্য আমি ওটা নিজেই ক্যান্সেল করেছিলাম, যে না এইভাবে হয় না। আর কিছুদিন আমি একটুখানি ব্যস্ত ছিলাম। তো আমি দেখছি, আমি তো বলেছিলাম যে আমি চেষ্টা করবো সপ্তাহে 2টো করে করার। হ্যাঁ, তো আমি আপনাকে কাল পরশুর মধ্যে আবার ডেট জানিয়ে দিচ্ছি। ঠিক আছে রেজাল বাবু? জি ধন্যবাদ। জি দাদা ধন্যবাদ, অনেক শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডিং হ্যাঁ বন্ধ হ্যাঁ, করছি। ঠিক আছে।